নিউ কমার্স কোচিং এর পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায় কার্যপত্র। আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। তো আজকে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, সবকিছু ঠিক আছে আমার মনে হচ্ছে। এখন বাকিটা তোমরা জানিয়ে দাও যে আমার কথাগুলো তোমরা সঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা। আজকে আমরা আলোচনা করব সৃজনশীল প্রশ্ন। তো আজকে আমরা আলোচনা করব দিনাজপুর বোর্ড 25। আজকে আমরা দিনাজপুর বোর্ড 25 এই প্রশ্নটা আলোচনা করব। আমরা আজকে দিনাজপুর বোর্ড 25 এই প্রশ্নটা আলোচনা করব, ঠিক আছে? দেখো, এই জায়গায় একটা রেওয়া মিল দেওয়া আছে, তার নিচে কিছু সমন্বয়ের এন্ট্রি দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন বলছে 2024 সালের 30 জুন তারিখে আসবাবপত্রের বই মূল্য বাহির করো। কি মূল্য? বই মূল্য। বই মূল্য জিনিসটা কি? বই মূল্য মানে হচ্ছে সম্পদের বর্তমান মূল্য বা প্রকৃত মূল্য যেটা, সেটা বাহির করতে হবে। প্রকৃত মূল্যটা, সম্পদের বর্তমানে যেই প্রকৃত মূল্য আছে সেই মূল্যটা আমাকে আগে বাহির করতে হবে। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় কিন্তু আসবাবপত্র দেওয়া আছে 50,000, তার আবার একটা পুঞ্জীবিত অবচয় আছে 5,000, আবার আসবাবপত্রের উপরে 10% অবচয় ধরতে বলছে। তো আমরা যদি এই 50,000 টাকার উপরে 10% অবচয় ধার্য করি তাহলেও কিন্তু আমাদের 5,000 টাকা আসবে। তার মানে আগের অবচয় আছে 5,000, বর্তমান বছরে অবচয় ধার্য করব 5,000, তাহলে টোটাল পুঞ্জীবিত অবচয় হবে 10,000। এই 10,000 টাকা আমরা সম্পদ থেকে কি করে দিব? বাদ দিয়ে দিব। বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে তার কি মূল্য? বই মূল্য। তাহলে বই মূল্য বাইর করার সূত্রটা কি? আমরা চাইলে এটাকে সূত্রের সাহায্যে করতে পারি, অথবা আমরা চাইলে এটাকে বক্স আকারেও করতে পারি। যার যেভাবে ইচ্ছা সেইভাবে তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। গড় হবে বিবরণ টাকা টাকা। প্রথমে আমরা লিখব আসবাবপত্র, তার থেকে আমরা বাদ দিব পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় রেওয়া মিলে আছে 5,000, এবং আমরা এই সম্পদের উপরে আবার অবচয় ধার্য করছি 5,000, তাহলে টোটাল পুঞ্জীভূত অবচয় হবে 10,000। তাহলে থাকবে কত? 40,000 টাকা। এই 40,000 টাকা হচ্ছে বই মূল্য বা প্রকৃত মূল্য। এখন তোমরা দ্রুত একটু কমেন্ট করে আমাকে জানাও যে ক নাম্বার প্রশ্নটা বুঝতে পারছো কিনা। তোমরা দ্রুত একটু কমেন্ট করে জানাও যে ক নাম্বার প্রশ্নটা বুঝতে পারছো কিনা। দেখো বই মূল্যটা আমি কিভাবে বাইর করলাম। বই মূল্যটা আমি বাইর করছি সম্পদের মোট মূল্য থেকে আমি তার পুঞ্জীবিত অবচয়টাকে বাদ দিছি।
শুধু রেও মিলে যে পুঞ্জীবিত অবশ্যই আছে সেটা না, আমরা এই সম্পদের উপরে যেই অবশ্যটা এই বছর ধার্য করছি সেটা সহ যোগ করে টোটাল যেটা আছে সেটা বাদ দিতে হবে। কারণ পুঞ্জীবিত অবশ্যই মানে বর্তমান বছরের অবশ্যই এবং বিগত বছরের এই সম্পদের যত অবশ্যই ছিল সবগুলোর কি ফল, যোগফল। এখন দ্রুত একটু কমেন্ট করে বলো বুঝতে পারছো কিনা, সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও যে ক নাম্বার প্রশ্নটা বুঝতে পারছো কিনা। এবার আসো খ নম্বরে কি বাহির করতে বলছে। খ নম্বরে আমাদেরকে বলছে সমন্বয় এন্ট্রিগুলোর জাবেদা দাখিলা দেখাও। সমন্বয় এন্ট্রিগুলোর জাবেদা। আসো, প্রথম সমন্বয় এন্ট্রিটা বলছে অগ্রিম বিমার 4,000 টাকা অতিক্রান্ত হয়েছে। অগ্রিম বিমা দেওয়া আছে 12,000 টাকা, এ জায়গায় বলছে 4,000 টাকার মেয়াদ শেষ হয়েছে। তাহলে আমরা এটার জাবেদা দিব। জাবেদা দেওয়ার আগে আমরা জাবেদার একটা বক্স করে নিব, ঠিক আছে? চলো, প্রথমে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। জাবেদার গড় কয়টা? 5টা। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ঠিক আছে, এবার আসো আমরা কত সালের অঙ্ক করি। সালটা হচ্ছে 2024 30 জুন। তাহলে আমরা এই জায়গায় লিখব 2024 30 জুন। প্রথম যে সমন্বয়ের এন্ট্রিটা আছে ওইটা হচ্ছে অগ্রিম বীমার মেয়াদ অতিক্রান্ত হয়েছে। তো অগ্রিম বীমার মেয়াদ যদি অতিক্রান্ত হয় তাহলে এটা আমার জন্য ব্যয় হয়ে যাবে। তার মানে আমরা লিখব বীমা হিসাব ডেবিট, অগ্রিম বীমা হিসাব ক্রেডিট। বীমা হিসাব ডেবিট, অগ্রিম বীমা হিসাব ক্রেডিট। এবার আসো কারণ কি দিবা। কারণ অগ্রিম বীমার মেয়াদ অতিক্রান্ত হয়েছে। কারণ অগ্রিম বীমার মেয়াদ অতিক্রান্ত হয়েছে। কার্যপত্র যদি তুমি পারতে চাও তাহলে এই সমন্বয়ের জাবেদাগুলো তোমার সঠিক হইতে হবে। কারণ এই সমন্বয়ের জাবেদার উপরেই কিন্তু কার্যপত্রটা নির্ভর করতেছে। এবার আসো 2 নম্বর সমন্বয়ের জাবেদাতে আমরা চলে যাব। বেতন 4,000 টাকা বকে আছে। বেতন 4,000 টাকা বকে আছে, এটা পারে না এমন কোন স্টুডেন্ট খুঁজে পাওয়া যাবে না। তাহলে আমরা লিখব বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। এবার আসো বেতন বকে আছে কয় হাজার টাকা? 4,000 টাকা। তারপরে 3 নাম্বারটা আসবাবপত্রের উপরে অবচয় ধার্য করতে বলছে এবং আমরা অবচয় ধার্য করেছিলাম কতে। তাহলে অবচয়ের জাবেদা এটাও সবাই পারো। অবচয় হিসাব ডেবিট,
পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। অবচয় কত আসছিল আমাদের? 5,000 টাকা আসছিল। অবচয় কত আসছিল? 5,000 টাকা আসছিল। টাকা। এবার লাস্ট সমন্বয়ের এন্ট্রিটা কি বলছে একটু লক্ষ্য করো। সেবা প্রদান করা হয়েছে, এখনো বিল করা হয়নি। এটার মানে হচ্ছে আমি সেবা দিছি কিন্তু এখনো বিল তৈরি করি নেই, তাহলে আমরা টাকা পাবো। তো আমরা টাকাটা কার কাছে পাই? দেনাদারের কাছে টাকা পাই। দেনাদারের আরেকটা নাম কি? প্রাপ্য হিসাব ডেবিট। এবার আমরা তাদেরকে কি দিছি? সেবা দিছি। তাহলে আমরা লিখব সেবা আয় হিসাব ক্রেডিট। সেবা আয় হিসাব ক্রেডিট। কারণ কি লিখবা? সেবা প্রদান করে বিল পাওয়া যায়নি, যেটা প্রশ্ন এটাই কারণ। কত? 10,000 টাকা। কয় হাজার টাকা? 10,000 টাকা। এবার আসো 23,000 টাকা। এই হচ্ছে আমাদের জাবেদা। মনে রাখবা, যদি তুমি কার্যপত্র পারতে চাও তাহলে অবশ্যই এই জাবেদাগুলো তোমাকে ভালোভাবে পারতে হবে। কার্যপত্র যদি তুমি পারতে চাও তাহলে অবশ্যই তোমাকে এই জাবেদাগুলো ভালোভাবে পারতে হবে। যদি জাবেদা না পারো তাহলে কার্যপত্র কিন্তু তুমি পারবা না। এখন আমাকে একটু বলো তো, জাবেদাগুলো বুঝতে পারছো কিনা? সবাই জাবেদাগুলো বুঝতে পারছো কিনা? কারো কি কোনো জাবেদাতে সমস্যা আছে? তোমাদের কারো কোনো জাবেদাতে কি সমস্যা আছে? যদি থাকে তাহলে আমাকে এখনই বলো, আমি তোমাদেরকে কি করে দিব? জাবেদাটা আবার বুঝিয়ে দিব। দেখো, প্রথমে আমরা অগ্রিম বীমার যে মেয়াদ অতিক্রান্ত হয়েছে তার জাবেদা করছি। বীমা ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট। কারণ খরচ যদি আমি অগ্রিম দেই এটা সম্পদ, কিন্তু তার মেয়াদ যদি অতিক্রান্ত হয় বা উত্তীর্ণ হয় তাহলে এটা আমার জন্য ব্যয় হয়ে যায়, রাইট? তারপরে বেতন বকেয়া, এটা তো সবাই পারে। বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। আসবাবপত্রের অবচয়, অবচয় ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। তারপরে সেবা প্রদান করছি কিন্তু এখনো বিল পাই নাই, এটাও সহজ। প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। হ্যাঁ, প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। এবার আসো আমরা কার্যপত্রটা করব। আমাদেরকে বলছে 10 গড় বিশিষ্ট একটা কার্যপত্র করতে। কয় গড় বিশিষ্ট? 10 গড় বিশিষ্ট। আসো, 10 গড় বিশিষ্ট কার্যপত্রটা তোমরা কিভাবে করবা মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করো। 10 গড় বিশিষ্ট কার্যপত্রটা তোমরা কিভাবে করবা একটু মনোযোগ সহকারে বুঝার চেষ্টা করো। প্রথমে তোমাকে একটা ছক তৈরি করতে হবে সুন্দর করে। আমরা একটা ছক তৈরি করতেছি। প্রথমে বিবরণ। প্রথমে কি? বিবরণ। তারপরে মাঝখান দিয়ে এভাবে একটা আমরা দাগ দিব। মাঝখান দিয়ে আমরা এভাবে একটা দাগ দিব, ঠিক আছে? একটু ভালো করে বুঝার চেষ্টা করো। এবার এটাকে 5টা ঘর করবা। 1, 2, 3, 4, 5। এভাবে 5টা ঘর করবা। করার পর প্রত্যেকটাকে মাঝখান দিয়ে আরেকটা করে করবা। ধরো ধরো 5টা ঘর আমরা একটু সমান করে করি। উপর থেকে দাগটা টানবা 5টা ঘর।
এবার মাঝখান দিয়ে আমরা আরেকটা ঘর দিব, এই যে কার্যপত্রের অঙ্ক সহজ, কিন্তু শখ করতে তোমার সময় বেশি যাবে, এই সমস্যা, আর কোনো সমস্যা নাই কিন্তু। ঠিক আছে, এই যে এবার আসো আমরা গড়টা একটু ফিল আপ করি। এটা হচ্ছে 10 গড় বিশিষ্ট কার্যপত্র। প্রথমে বিবরণ, প্রথম গড়টার নাম হবে রেওয়া মিল। তারপরের গড়টার নাম হচ্ছে সমন্বয়। তারপরের গড়টার নাম হবে সমন্বিত রেওয়া মিল। এই গড়টার নাম হচ্ছে বিশদ আয় বিবরণী। আর এই গড়টার নাম হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এবার প্রত্যেকটা জিনিসের দুইটা করে পক্ষ থাকবে, একটা ডেবিট একটা ক্রেডিট। প্রত্যেকটা বিবরণীর দুইটা করে পক্ষ, ডেবিট ক্রেডিট। এবার আসো, এবার আমরা কি করব? এবার আমরা দেখব আমার রেওয়া মিলে কয়টা লেনদেন আছে, মানে কয়টা হিসাব আছে। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, তার মানে এই জায়গায় আমার 7টা হিসাব আছে। এরপরে আমরা যে সমন্বয়ের জাবেদা করছি ওই জায়গাও কিন্তু আমাদের অনেকগুলো হিসাব আছে। তাই আমরা যতগুলো হিসাব আছে ততগুলো ঘর আমরা করে নিব, এই যেভাবে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। এই হচ্ছে 7টা গড় রেওয়া মিলের। তারপরে সমন্বয় এন্ট্রিগুলোর জন্য আরো কয়েকটা গড়। তো আমরা সমন্বয়ের এন্ট্রি যেহেতু 4টা, আমরা 4টা গড় করে নিব। এবার আসো আমরা রেওয়া মিলে যেই এন্ট্রিগুলো দেওয়া আছে সেই এন্ট্রিগুলো আমরা লিখব। প্রাপ্য হিসাব, অগ্রিম বীমা, আসবাবপত্র, যেটা যেটা আছে সেটা আমরা লিখব। প্রাপ্য হিসাব, অগ্রিম বীমা, আসবাবপত্র, পুঞ্জীবিত অবচয়, তারপরে আছে মূলধন, সেবা, আয়, বেতন। মূলধন,
সেবা আয় বেতন, এই 7টা জিনিস আমি লিখে নিলাম। লিখার পরে এই 7টার যে টাকা দেওয়া আছে ওই টাকাগুলো আমি লিখে ফেলবো। এই 7টার যে টাকাটা দেওয়া আছে ওই টাকাটা আমি লিখে ফেলবো, ভালো করে বুঝো। আসো, এই 7টার কিন্তু একটা অ্যামাউন্ট দেওয়া আছে। এই যে প্রাপ্য হিসাব 1,50,000, অগ্রিম বীমা 12, আসবাবপত্র 50। প্রাপ্য হিসাব 1,50,000, অগ্রিম বীমা 12,000, আসবাবপত্র 50,000। ঠিক প্রশ্নের যে জায়গায় দেওয়া আছে সেই জায়গায় লিখবো। পুঞ্জীবিত অবশ্যই 5,000। তারপরে আসো, মূলধন দেওয়া আছে কত? মূলধন 1 লাখ, সেবা আয় 27। সেবা আয় 1,27,000। বেতন 20। ঠিক এই পর্যন্ত তুমি দেখে দেখে তুলে ফেলবা। এই পর্যন্ত তুমি দেখে দেখে তুলে ফেলবা। তোলার পরে এরপরে আর প্রশ্নের মধ্যে তোমার আর কোনো কাজ নাই। এবার তোমার কাজ হবে তুমি যে জাবেদা করছো এই জাবেদা থেকে, কারণ আমাদের প্রথম গড় কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি। এবার আমাদের কাজ হচ্ছে এই সমন্বয়ের গড়টা নিয়ে। এই সমন্বয়ের গড়টা নিয়ে আমাদের কাজ। এবার আমরা কি করব? সমন্বয়ের এন্ট্রিগুলো আমরা এই ঘরে বসাবো। একটা সমন্বয়ের এন্ট্রি কিন্তু দুইটা হিসাবকে প্রভাবিত করছে। এই যে দেখো, প্রথম সমন্বয়ের এন্ট্রিটা ছিল কি? বীমা ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট। এই জায়গায় কয়টা পক্ষ? দুইটা। এই যে বীমা একটা পক্ষ, অগ্রিম বীমা একটা পক্ষ। এবার এই দুইটা পক্ষর মধ্যে, মানে এই দুইটা কথার মধ্যে কোনো কথা কি এই জায়গায় অলরেডি দেওয়া আছে কিনা ওইটা তুমি লক্ষ্য করবা। যে অবশ্যই দেওয়া আছে। এই যে দেখো, অগ্রিম বীমা আছে না? তার মানে আমরা মিলে গেছে। দুইটা পক্ষ ছিল জাবেদায়, বীমা ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট। ওই দুইটা পক্ষের ভিতরে এই জায়গায় আছে অগ্রিম বীমা। তাই এটার বরাবর আমি সমন্বয়ের গড়ে আসব। আসার পর আমি দেখব অগ্রিম বীমা কথাটা আমার জাবেদার কোথায় আছে? ক্রেডিট পাশে। কত? 4,000। তাহলে এই 4,000 টাকা আমি এই তার বরাবর সমন্বয়ের ক্রেডিট পাশে লিখব। সমন্বয়ের কোথায় লিখবো? ক্রেডিট পাশে লিখবো, যেহেতু জাবেদার ক্রেডিট পাশে আছে। তারপরে আসো, আরেকটা পক্ষ কি আছে? বীমা। কোথায় আছে? ডেবিট পাশে। তো এই বীমা কথাটা কিন্তু আমার এই জায়গায় দেওয়া নাই। যেহেতু দেওয়া নাই, তাই তার জন্য তুমি নিচে একটা ঘর রাখবা। এই যে বীমা, বীমা আছে ডেবিট পাশে, তাহলে সমন্বয়ের ডেবিট পাশে তুমি লিখে ফেলবে। এই যে দেখছো, অর্থাৎ জাবেদার যেই পাশে থাকবে ঠিক এই সমন্বয়ের ওই পাশের ঘরে টাকাটা লিখবা। আর আগে দেখবা দুইটা পক্ষের মধ্যে কোনো পক্ষ অলরেডি এই জায়গায় দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে তাহলে নিচে দিয়া তার নাম আর লিখতে হবে না। ওই পক্ষের বরাবর, মানে যেই নামটা থাকবে তার বরাবর সমন্বয়ের ঘরে আমি টাকাটা লিখে ফেলবো। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এবার আসো 2 নম্বর সমন্বয়ের এন্ট্রি, বেতন আর বকেয়া বেতন। বেতন ডেবিট পাশে, বকেয়া বেতন ক্রেডিট পাশে। দেখো তো কোনো কথা আছে কিনা। এই যে বেতন আছে, তাহলে বেতন বরাবর সমন্বয়ের ডেবিট পাশে 4,000 টাকাই কিন্তু। বকেয়া বেতন এটা দেওয়া নাই, তাই আমরা নিচে দেওয়া তার জন্য একটা ঘর করবো। এই যে বকেয়া বেতন, ঠিক আছে। ঘর করার পর সুন্দর করে লিখে দিয়ে দাঁড়াও, বকেয়া বেতন। বকেয়া বেতন আছে জাবেদার ক্রেডিট পাশে, তাই আমরা সমন্বয়ের কোথায় লিখব? ক্রেডিট পাশে লিখব। সমন্বয়ের কোথায় লিখব? ক্রেডিট পাশে লিখব। এবার আসো 3 নম্বর জাবেদা, অবচয় ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। অবচয় আছে ডেবিট, পুঞ্জীবিত ক্রেডিট। এর ভিতরে পুঞ্জীবিত অবচয় আছে। এই যে দেখছো,
তাই পুঞ্জীবিত অবচয়ের ক্রেডিট পাশে আমি টাকাটা লিখব। অবচয় নাই, তাই আমি অবচয়ের জন্য এই জায়গায় একটা ঘর করব। অবচয় আছে ডেবিট পাশে, তাই আমি সমন্বয়ের কোথায় লিখব? ডেবিট পাশে টাকাটা লিখব। দেখো তো বুঝতে পারছো কিনা, দেখো তো টাকাটা বুঝতে পারছো কিনা। তারপরে আসো প্রাপ্য হিসাব, সেবা আয় হিসাব। এই দুইটা কথার মধ্যে কোনো কথা কি এই জায়গায় আছে? দুইটা কথাই আছে। এই যে দেখো, প্রাপ্য হিসাবও আছে, সেবা আয় হিসাবও আছে। যেহেতু দুইটা কথাই আছে, তাই এই দুইটা কথার জন্য নিচে কিন্তু আর ঘর করা লাগবে না, কারণ আমি অলরেডি এই দুইটা কথা উপরে পেয়ে গেছি। প্রাপ্য হিসাব আছে ডেবিট পাশে, তাই আমি সমন্বয়ের ডেবিট পাশে লিখব। সেবা আয় আছে ক্রেডিট পাশে, তাই আমি সমন্বয়ের কোন পাশে লিখব? ক্রেডিট পাশে লিখব। শেষ। এই সমন্বয়ের গড়টা যদি সঠিকভাবে কমপ্লিট করতে পারো, তাহলেই কিন্তু তোমার অঙ্ক শেষ। বাকি জিনিস যেগুলো আছে এগুলো শুধু যোগ বিয়োগ করে বসানো। সমন্বয়ের এন্ট্রি পর্যন্ত করতে পারলে মোটামুটি অঙ্কের 90% কমপ্লিট। বাদ বাকি কাজ শুধু যোগ বিয়োগ করে সামনে আগানো, আর কিছু না। তাহলে দেখো, এবার যোগ বিয়োগ করে আমি সামনে আগাই। এবার এই গড়টার নাম হচ্ছে সমন্বিত রেওমিল। সমন্বিত রেওমিল জিনিসটা কি? সমন্বিত রেওমিল জিনিসটা হচ্ছে রেওমিল আর সমন্বয় এই দুইটা জিনিস যোগ বিয়োগ করে বসানো। অর্থাৎ রেওমিলের আইটেম আর সমন্বয়ের আইটেমগুলো যোগ বিয়োগ করে আমরা বসাবো। অর্থাৎ ডেবিট ডেবিট হইলে যোগ করবা, ক্রেডিট ক্রেডিট হইলে যোগ করবা, মানে মিললে যোগ, আর যদি না মিলে এরকম ডেবিট আর ক্রেডিট হয় তাহলে আমরা বিয়োগ করব। অর্থাৎ মিললে যোগ করব, না মিললে বিয়োগ করব। বলে স্যার কিভাবে? এই যে দেখো, প্রথমে প্রাপ্য হিসাব, তার টাকা রেওমিলও আছে, সমন্বয় আছে। রেওমিলের আছে ডেবিট পাশে, সমন্বয়ের আছে কিন্তু ক্রেডিট পাশে। ভালো করে খেয়াল করো তুমি, রেওমিলের আছে ডেবিট পাশে, সমন্বয়ের আছে ডেবিট পাশে, তার মানে দুইটা মিলছে। তাহলে দুইটা যোগ করো, 1,50,000 আর 10, তাহলে হবে কত? 1,60,000। যোগ করে তুমি বসাই দাও 1,60,000 টাকা। কোথায় বসাবা? সমন্বিত রেওমিলের ডেবিট পাশে বসাবা। এবার অগ্রিম বীমা, রেওমিলের ডেবিট পাশে আছে, সমন্বয়ের আবার ক্রেডিট পাশে, মিলে নাই। যেহেতু মিলে নাই তাই বিয়োগ করবা। তার মানে এই 12,000 থেকে সমন্বয়ের ক্রেডিট পাশের 4,000 যদি আমি বিয়োগ করি, আমার হাতে আরো 8,000 থাকবে। ওই 8,000 কিন্তু ডেবিট পাশের টাকা থেকে থাকবে, তাই আমি সমন্বিত রেওমিলের ডেবিট পাশে 8,000 লিখব, যেহেতু বড় সংখ্যাটা ডেবিটের। আসবাবপত্র, এটা রেওমিলে আছে, এটা টাকা সমন্বয়ে নাই। দেখছো, যেহেতু নাই তাহলে এটা যা আছে তাই চলে যাবে এই পাশে। বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা। এবার আসো পুঞ্জীবিত অবচয়, রেওমিলের ক্রেডিট পাশে, সমন্বয়ের ক্রেডিট পাশে, দুইটা ক্রেডিট মিলে গেছে, 5, 5, 10 যোগ করে আমরা সমন্বিত রেওমিলের ক্রেডিট পাশে বসিয়ে দিব। মূলধন শুধু রেওমিলের ক্রেডিট পাশে আছে, সমন্বয় কিন্তু নাই, তাহলে এই মূলধনটা আমরা বসাই দিব সমন্বিত রেওমিলের ক্রেডিট পাশে। সেবা আয়, রেওমিলের ক্রেডিট পাশে আছে, আবার সমন্বয়ের ক্রেডিট পাশে আছে, তাহলে দুইটা যোগ করো, 1,27,000 আর 10, 1,37,000। আচ্ছা, তারপরে বেতন, রেওমিলের ডেবিট পাশে, সমন্বয়ের ডেবিট পাশে, দুইটা যোগ হবে, যোগ করে সমন্বিত রেওমিলের ডেবিট পাশে বসিয়ে দিব। বীমা, এটা রেওমিলে নাই, আছে কোথায়? শুধু সমন্বয় আছে, সমন্বয়ের কোন পাশে? ডেবিট পাশে না, তাহলে সমন্বিত রেওমিলেরও ডেবিট পাশে বসবে। বকেয়া বেতন, রেওমিলে নাই, আছে কোথায়? সমন্বয়ে, সমন্বয়ের কোন পাশে আছে? ক্রেডিট পাশে, তাহলে সমন্বিত রেওমিলের কোন পাশে বসবে? ক্রেডিট পাশে বসবে। অবচয়, রেওমিলে দেওয়া নাই, আছে সমন্বয়ে, সমন্বয়ের ডেবিট পাশে আছে, তাহলে সমন্বিত রেওমিলের ডেবিট পাশে আমি বসাই দেব। এই হচ্ছে আমার সমন্বিত রেওমিলের ঘর। বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা সমন্বিত রেওমিলটা। এবার সমন্বিত রেওমিলটা যদি তুমি বুঝতে পারো, এবার এই দুইটা ঘর আমরা একসাথে করব।
আয় বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণী। কি করব বলো? আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী আমরা একসাথে করব, ঠিক আছে? এবার আসো, এবার একটা জিনিস মনে রাখবা, আয় বিবরণীতে কি কি আসবে? এই আয় বিবরণীতে আসবে আয় আর ব্যয়গুলো, আয় আর ব্যয়গুলো আসবে আয় বিবরণীতে। আর আর্থিক অবস্থার বিবরণীতে কি কি আসবে? আর্থিক অবস্থার বিবরণীতে কি কি আসবে? সম্পদ আসবে, দায় আসবে এবং মালিকানা সত্ত্ব আসবে, ঠিক আছে? জাস্ট মনে রাখবা, আয় বিবরণীতে আসবে আয় আর ব্যয়, আর্থিক অবস্থার বিবরণীতে আসবে সম্পদ এবং দায়। কি আসবে? সম্পদ এবং দায় ও মালিকানা সত্ত্ব। এবার দেখো, এই পাশে যেই অ্যামাউন্ট গুলো আছে, মানে হিসাবগুলো আছে, এই হিসাবগুলোর মধ্যে ভালো করে খেয়াল করো, এই পাশে যেই হিসাবগুলো আছে, এই হিসাবগুলোর ভিতরে যেগুলো আয় আর ব্যয়, এগুলো আয় বিবরণীতে চলে আসবে। মনে রাখবা, ব্যয়গুলো বসবে ডেবিট পাশে, আয়গুলো বসবে ক্রেডিট পাশে, সম্পদগুলো বসবে ডেবিট পাশে, দায় বসবে আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট পাশে। বুঝতে পারছো? প্রথমে আছে প্রাপ্য হিসাব, এটা সম্পদ। এই যে 1,60,000 লাস্টের টাকাটা ধরবা, এগুলো না, যোগ বিয়োগ করার পরে লাস্টে যে অ্যামাউন্ট আছে ওইটা ধরবা, এটা সম্পদ। তাই আমরা আর্থিক অবস্থার বিবরণীর কোথায় বসাবো? ডেবিট পাশে বসাবো। এটা সম্পদ, তাই আমরা আর্থিক অবস্থার বিবরণীর কোথায় বসাবো? ডেবিট পাশে বসাবো। বাস। অগ্রিম বীমা, এটাও আমার জন্য সম্পদ, 8,000, তাই এটাও আমরা আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট পাশে বসাবো। এটাও আমরা কোথায় বসাবো? আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট পাশে বসাবো। আচ্ছা, আসবাবপত্র, এটাও সম্পদ, আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট পাশে বসাবো, ঠিক আছে? এবার আসো, আচ্ছা লেখাটা মনে একটু কম বোঝা যাচ্ছে, আমি সাদা কালার দিয়ে দিচ্ছি। পুঞ্জীবিত অবচয়, এটা বিপরীত সম্পদ। সম্পদ যদি ডেবিট পাশে বসে, তাহলে বিপরীত সম্পদ কোথায় বসবে? ক্রেডিট পাশে বসবে। সম্পদ যদি ডেবিট পাশে বসে, তাহলে বিপরীত সম্পদ কোথায় বসবে? ক্রেডিট পাশে। মূলধন, এটা মালিকানা সত্ত্ব, এটা দায়। মূলধন মানে মালিকানা সত্ত্ব, এটা দায়, অন্তর দায়, তাই এটা ক্রেডিট পাশে বসবে, 1,00,000 টাকা। সেবা আয়, এটা আমাদের জন্য আয়, তাই আয় বিবরণীর ক্রেডিট পাশে বসবে। বেতন, এটা ব্যয়, আয় বিবরণীর ডেবিট পাশে বসবে যেহেতু ব্যয়। বীমা, এটাও আমার জন্য ব্যয়, তাই এটা ডেবিট পাশে বসবে। বকেয়া বেতন, এটা দায়, তাই আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট পাশে বসবে। অবচয়, এটা ব্যয়, তাই এটা বিশদ আয় বিবরণীর ডেবিট পাশে বসবে। এবার বলো তো বসানোটা বুঝতে পারছো কিনা? 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 এবার আমরা যোগ বিয়োগ করব। কি করব? যোগ বিয়োগ করব। এবার দেখো, রেও মিলের দুই পাশের যোগফল তো মিল থাকবেই। এই যে দেখো 2,32,000, 2,32,000 তো এই জায়গায় দেওয়া আছে, তার মানে এটা মিল থাকবেই। তাহলে 2,32,000 আমরা এই জায়গায় লিখে ফেলি। এই যে
2,32,000 আমরা লিখে ফেলি। হ্যাঁ, এটা একটু নিচে লিখবে, এই যে এই পাশে এক গুণ নিচে 2,32,000। এবার সমন্বয়ের এন্ট্রিও কিন্তু দুই পাশের যোগফল সমান থাকবে। দেখো দুই পাশের যোগফল 23,000। সমন্বিত রেওমিলের দুই পাশের যোগফলও সমান থাকবে। সমন্বিত রেওমিলেরও দুই পাশের যোগফল সমান থাকবে। এই যে 1,60,80,000 যোগ করো, কত হয়? দুই পাশের যোগফল সমান হয় কিনা বলো? 1,60,000, 8,000, 50,000 অর্থাৎ 58,000, 24,000, 4,000, 28 আর 5, 33,000। তাহলে 2,51,000। সমন্বিত রেওমিল 2,51,000। দুই পাশের যোগফল কি থাকবে? সমান। অর্থাৎ সমন্বিত রেওমিল পর্যন্ত দুই পাশের যোগফল কি থাকবে? সমান থাকবে। সমন্বিত রেওমিল পর্যন্ত দুই পাশের যোগফল সমান থাকবে। এবার এই আয় বিবরণী কিন্তু মিলবে না। আয় বিবরণীর দুই পাশের যোগফল সমান থাকবে না। ঠিক আছে, আয় বিবরণীর দুই পাশের যোগফল কখনোই সমান থাকবে না। আয়টা বেশি হয় সাধারণত, ব্যয়ও কিন্তু বেশি হইতে পারে, তবে সাধারণত আয়টাই বেশি। তাহলে 1,37,000 এটা লিখে ক্লোজ করে দিব। এবার এই টাকাটাই আমি এই পাশে লিখব। এবার এই 1,37,000 থেকে এই টাকাগুলো বিয়োগ করব, ব্যয়টা বিয়োগ করব। কত? 24, 4, 28, 33। তার মানে 1,37,000 টাকা থেকে বিয়োগ করব 33, তাহলে আমার থাকবে 1,04,000 টাকা। তার মানে এই 1,04,000 টাকা আমার নিট লাভ। কিভাবে? আমার আয় থেকে ব্যয় কম হয়েছে, তাহলে এটাই হচ্ছে আমার নিট লাভ বা মুনাফা। আর এই নিট লাভ বা মুনাফাটা আর্থিক অবস্থার বিবরণীতে বসাইতে হবে। তো আমরা আর্থিক অবস্থার বিবরণীর কোন পাশে বসাবো? ক্রেডিট পাশে বসাবো। কারণ নিট লাভ এটা কিন্তু প্রতিষ্ঠানের মালিকের একটা দাবি, আর মালিকের যে দাবিটা এটাকে বলে মালিকানা সত্ত্ব, আর মালিকানা সত্ত্ব এটা একটা অন্তর্দায়, তাই এটা ক্রেডিট পাশে বসবে। এত কিছু মনে না রেখে চিন্তা করো, নিট লাভ, লাভ মানে আয়, আয় কোথায় বসে? ক্রেডিট পাশে। অথবা তুমি এটা চিন্তা করো, আয় বিবরণীর কোন পাশে টাকাটা শর্ট আসছে? ডেবিট পাশে না? তাই আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট পাশে বসবে, উল্টা পাশে, যেভাবে তুমি মনে রাখো না কেন। এবার দুই পাশ সমান করো, রেজাল্ট মিলে যাবে। 1,04,000 তারপরে হচ্ছে আরো 4, এই জায়গায় 1,10,000, তাহলে 2,18,000, 2,18,000। এবার এই পাঁচটা মিল করো, 2,18,000 হয় কিনা? 1,60,000, 8,000, 50,000, 2,18,000। যদি দুই পাশ সমান হয় তাহলে বুঝবা তোমার কার্যপত্র মিলে গেছে। দুই পাশ যদি সমান হয় তাহলে বুঝবা যে তোমার কার্যপত্র মিলে গেছে। এই হচ্ছে কার্যপত্র। এখন তোমরা যারা কার্যপত্র থেকে উত্তর করতে চাচ্ছ, হ্যাঁ উত্তর করতে পারো যদি তুমি সময়টাকে মেনটেনেন্স করতে পারো, সঠিকভাবে কাজে লাগাইতে পারো, মেনটেন করতে পারো, তাহলে তুমি কার্যপত্র থেকে উত্তর করতে পারো। আর যদি না পারো তাহলে বিপদ তোমার জন্যই হবে, কারণ কার্যপত্র অঙ্ক সহজ কিন্তু সময় একটু বেশি লাগে। এখন আমাকে বলো যে 10 গড় বিশিষ্ট কার্যপত্র এটা তোমরা বুঝতে পারছো কিনা? কি দাঁড়াইলো এই জায়গায়? কার্যপত্রের মূল বিষয়বস্তু হচ্ছে সমন্বয়ের এন্ট্রিগুলোর সঠিক জাবেদাটা করা। যদি করতে পারো তাহলে তুমি পারবা। এবার আসো, যদি 8 গড় বিশিষ্ট করতে বলে তাহলে এই জায়গা থেকে কোন গড়টা বাদ যাবে? সেটা হচ্ছে সমন্বিত রেওমিল। 8 গড় বিশিষ্ট কার্যপত্র যদি করতে বলে তাহলে আমাদেরকে কোন গড়টা বাদ দিতে হবে? এই সমন্বিত রেওমিলের গড়টা বাদ দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু 8 গড় বিশিষ্ট কার্যপত্র হয়ে যাবে। আর 12 গড় বিশিষ্ট কার্যপত্র তোমাদের কশ্চিম কালেও আসবে না, তাই এটা মাথায় থেকে ফালাই দিতে পারো এই চিন্তাটা। এখন তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবা যে কার্যপত্রটা তোমরা বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পারো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমি এমসিকিউ আলোচনা করব অধ্যায় 6 এবং অধ্যায় 7 কার্যপত্রে। ঠিক আছে, বলো।
হ্যাঁ, এটা একটু টাইম লাগবে, এটাই স্বাভাবিক। এখন তোমার উপরে নির্ভর করবে তুমি কি দিবে নাকি দিবে না। ঠিক আছে, এখন তোমরা আমাকে একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও যে আমার যে প্রশ্নটা আজকে আমি আলোচনা করছি সেটা বুঝতে পারছো কিনা। সবাই দ্রুত একটু কমেন্ট করে জানাও। ওকে, যদি বুঝতে পারো অসংখ্য ধন্যবাদ। SW থাকবে বাসায় 2টা অঙ্ক তুমি কার্যপত্র করবা, হ্যাঁ, এবং কার্যপত্রে যে বেসিক লেখাটা আমি প্রথম পর্বে আলোচনা করছি সেটা লিখে 2টা অঙ্ক করে আমাদের গ্রুপে সাবমিট করে দিবা। আমি আবারও বলতেছি, SW 2টা বোর্ড কোশ্চেন এবং বেসিক লেখাটা লিখে গ্রুপে সাবমিট করবা।